স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বিদেশ গেলেই মিলবে চাকরি নামে সোনার হরিণ, পাল্টে যাবে জীবন। দেশ জুড়ে এমন প্রলোভনের জাল পেতে সাধারণ মানুষকে মরণ ফাঁদে ঠেলে দিচ্ছে মানব পাচারকারীরা। এ ফাঁদে পা দিয়ে জীবন বিপন্ন করছে দরিদ্র অসচেতন মানুষ। কেন সাগরের অবৈধ ও অনিশ্চিত পথে ঝাঁপিয়ে পড়ছে সাধারণ তরুণ যুবকরা, এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বার্তা সম্পাদক মোস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের। মোস্তাফিজ ভাই, আমরা দেখছি যে কয়েকদিন ধরে বাংলাদেশ না, সারা পৃথিবীর গণমাধ্যমে যেটি অনেক বড়ভাবে এসছে যে সাগরে ভাসছে অনেক মানুষ, তারা প্রথমে ঠাঁই পাচ্ছিল না, পরবর্তীতে ঠাঁই পেয়েছে। এটা পরের গল্প। আগের গল্প হচ্ছে দালালরা তাদের নানা রকম প্রলোভন দেখিয়ে বাধ্য করছে, মানে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে আকৃষ্ট করছে এই অবৈধ পথে, অনিশ্চিত পথে যাত্রা করতে। এই যে দালালদের প্রলোভন, এই জায়গাটা ঠেকানোর জন্য কি আমাদের কোনো কার্যকর কিছু আপনার চোখে পড়েছে, বা কি করা যায় এই জায়গাটায়? না, প্র্যাকটিক্যালি বলতে গেলে আসলে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা বা যে সমস্ত দেশ থেকে এরকম অবৈধভাবে অভিবাসীরা যায়, আমরা যাদেরকে অবৈধ অভিবাসী বলি, তো এটা সামাজিক বাস্তবতা বা আর্থসামাজিক বাস্তবতায় খুবই কঠিন। এটা হচ্ছে মানে ব্যবহারিক দিক। যেমন আমরা দেখেছি যে 80-র দশকের শুরু থেকে আমাদের মোটামুটি লার্জ স্কেলে যে অভিবাসী যাওয়ার প্রবণতা, তখন তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে যেত। তারপরে ইদানিং যখন আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আমাদের শ্রমবাজার যখন সংকুচিত হয়ে আসছে আস্তে আস্তে, তারপরে মালয়েশিয়া বা এই প্রাচ্যের যে দেশগুলো বিকল্প একটা জায়গা চলে আসছিল। তো দালালদের যে দৌরাত্ম্য, তারা তো আসলে আমাদের যে গ্রাম অঞ্চলে সাধারণত যারা একটু নিম্ন বিত্ত বা মোটামুটি যাদের কিছু টাকা আছে, যে সর্বস্ব জমি টমি বিক্রি করে তারা বিদেশে আরো উচ্চবিত্তের লোভেই সাধারণত বিদেশ পাড়ি দিয়ে থাকে। তো ওই শ্রেণীর সাথে স্বাভাবিকভাবেই যারা মানে আদম ব্যবসায় জড়িত আমরা যারা বলি, এদের যোগাযোগের মাধ্যম হিসেবে দালালরা। তো দালালদের প্রলোভনে পড়ে, ফাঁদে পড়ে হাজার হাজার এরকম আমরা স্টোরি লিখেছি, আমরা পড়েছি, কিন্তু এইটার কার্যকর সমাধানের জন্য আসলে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে ইদানিং এই বিভিন্ন চাপের কারণে হলেও আমরা দেখেছি যে শ্রম মন্ত্রণালয় বা অভিবাসী নিয়ে যে সমস্ত এনজিওগুলো কাজ করে, তাদের একটা যৌথ প্রয়াসে কিছু নীতিমালা তৈরি হয়েছে। যেমন লাভের জায়গাটা আগে যেমন মোটা অঙ্কের কমিশনের ব্যাপার ছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্ট নিজের উদ্যোগেও মালয়েশিয়া বা অনেক জায়গায় লোক পাঠানোর কাজ শুরু করেছে। এগুলি পজিটিভ দিক। তো তারপরেও এই আমার ধারণা যে এই সমস্ত জায়গা যখন আস্তে আস্তে মুনাফার জায়গাগুলি বন্ধ হয়ে যাওয়ার পরে, আপনি দেখবেন যে মালয়েশিয়াতে বিশেষ করে রোহিঙ্গা বা উপকূলীয় অঞ্চলের লোকজনের এই যে ট্রলারে করে যাওয়ার ব্যাপারটি চালু হয়েছে। এইটা আসলে খুবই ভয়ঙ্কর ফেনোমেনা বলবো আমি, যে এটা যদি ঠেকানো না যায় তাহলে মানে আমার যেটা প্রশ্ন ছিল যে গোড়াতেই বন্ধ করা যাচ্ছে না কেন? ধরেন দালালরা যেন তাদেরকে গিয়ে মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রলোভন দিতে না পারে। এটা সচেতনতার অভাব। ওই যে দেশে তারা যায় সে দেশ সম্পর্কে ধারণা আদৌ কাজ পাবে কিনা, এইটা। এবং সবচেয়ে বড় কথা দারিদ্র আছে বিধায়ী এই প্রলোভনের জায়গা। আমি একটু বুলবুল ভাইয়ের কাছে যাচ্ছি। এই যে সমস্যাটার গোড়ায় যদি দেখি, মানুষ কেন এই হাজার হাজার লোক এই অনিশ্চিত পথে পা বাড়াচ্ছে? আমাদের দেশের প্রবলেমটা কোথায়? কর্মসংস্থানের সমস্যা, নাকি তাদের অর্থনৈতিক স্বাবলম্বী না, নাকি তাদের শিক্ষার অভাব? কোন প্রবলেমগুলো আপনি প্রধান মনে করেন? এই ক্ষেত্রে অভাবের যে সুযোগের কথা আপনি বলেন, অভাবের মাত্রা ভেদে ভিন্নতা আছে। এরকম যেমন যদি বলেন যে বাংলাদেশে এখন খাদ্যের অভাব সেই অর্থে নাই, মানুষ না খেয়ে মরছে, এই অবস্থাটা নাই। ভালো থাকার তো কোনো সীমা রাখা নাই। মানুষ যতটুকু ভালো থাকে তার চাইতে ভালো থাকতে চায়, এখন ক্লাস 8 পাস অথবা একেবারে কিছুই পড়ে না, সেই ছেলেটা হয়তো বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক চাকরি পাবে না, হয়তো একটা বেসরকারি প্রতিষ্ঠানে এমন একটি কাজের চাকরি পাবে যার বেতন খুব কম। সেই ছেলেটাই যখন একটা কায়িক শ্রম দিয়ে মালয়েশিয়াতে রাবার বাগানে কাজ করবে অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে কাজ করবে, তখন সে বাংলাদেশে যে চাকরি সে পেত তার চাইতে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি বেতন পেত। কাজেই স্বাভাবিক কারণে সেটা তাকে আকৃষ্ট করে। এবং আমার ধারণা যে অসংখ্য গ্রামীণ অঞ্চলের যে তরুণ যারা যেতে চায়, তারা কিন্তু খুব দক্ষ শ্রমিক এরকম না।
তারা যে খুব শিক্ষিত এইরকমও না, কিন্তু তারা মনে করে যে কোনোভাবে তাদের স্বপ্নের দেশগুলিতে যেতে পারলে পরে, এবং তাদের হয়তো পরিচিত কেউ সেখানে আছে, এর আগে হয়তো কেউ কোনোভাবে গেছে। এই যে আমরা এখন আপনি যে কথা বললেন যে জাহাজে করে হয়তো 5 জন গেছে, আরো 15 জন যে গণকবরে আছে, এই খবর তার আমরা যা রাখি নাই। তার কাছে সব, বা তার মানে কাছে সাকসেস স্টোরিটা বড় করে হ্যাঁ, আসে এবং সামনে। তার কাছে আমার পাড়ার অমুক ভাই আছে, তো অমুক ভাইয়ের সঙ্গে যে আরো 3 ভাই গণকবরের মধ্যে চলে গেছে, এই খবরটা এতদিন আগে আমরা জানতাম না। কাজে এইরকম স্বপ্নের হাতছানির জন্য আমার মনে হয় যেতে চায়। ওইখানেও কিন্তু তারা যাওয়ার পরে বুঝতে পারে যে কি পরিমাণ কষ্টের জীবন। ওই কষ্টটা যদি তারা বাংলাদেশে করে, তাহলে কিন্তু বাংলাদেশেও নিজের বাড়িতে থেকে, নিজের পরিবার পরিজনদের থেকে সে যে খুব অল্প মানে আয় করতে পারতো তা কিন্তু না। ওইখানে যাওয়ার পরে তার খুব হয় যে এই যে মানে প্রখর রোদের মধ্যে কাজ করতে হচ্ছে, রাবার বাগানের সাপ খোপের মধ্যে কাজ করতে হচ্ছে, খাওয়ার ঠিক নাই, জায়গার ঠিক নাই, তখন কিন্তু তার মনে হয়, কিন্তু বাই দিস টাইম দালালকে টাকা দিয়ে হোক অথবা যে কোনো জায়গায় টাকা দিয়ে হোক, না, অনেক ক্ষেত্রে ফেরার পথ বন্ধ হয়ে হ্যাঁ যায়। মানে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যায়, 4 লাখ 5 লাখ টাকা গ্রামে তো অনেক জমি বাড়ি ভিটা বন্ধক রেখে যায়। কাজে তখন তার আর ফেরার পথ থাকে না। কাজে আপনি যে প্রশ্নটা উনাকে করেছিলেন, যেটা যদি গোড়াতে বন্ধ করা যেত, এখন গোড়াতে বন্ধ করার জন্য আমাদের বাংলাদেশে হয়তো সমস্যাটা যখন প্রকট হয় তখন আমরা সজাগ হই। আমি আমি একটা টেলিভিশনে কাজ করি, আপনি আমার পরিচয় দিয়েছেন, সেখানে আমাদের একজন খুব তরুণ উদ্যমী রিপোর্টার দীপু সারওয়ার 6 মাস আগে রিপোর্ট করেছিল যে সিরাজগঞ্জ থেকে শত শত তরুণ নিখোঁজ হয়ে যাচ্ছে। আমি প্রথমে আশ্চর্য হয়ে গেছি, কি বলে সিরাজগঞ্জের মধ্যে যে আগে থেকে তরুণরা কেন, বলে এরা বিদেশের জন্য পাচার হয়ে যাচ্ছে। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন আমি দেখছি যে এটা একটা শক্ত নেটওয়ার্ক আছে। এখন এই নেটওয়ার্কটা কিন্তু বিভিন্ন ধারা পরিবর্তন হয়েছে। আপনি খেয়াল রাখবেন যে শুরুর দিকে যে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক যে লাইসেন্স হোল্ডার যারা আছেন, তাদেরকে বলা হতো আদম ব্যবসার কেন্দ্র, মানে তারা ব্যবসাটাকেই বড় করে দেখতো। শ্রম কি বলে, জনশক্তি যেটা, সেটা কিন্তু অনেক শব্দটা পরে এসছে। এবং আমাদের দেশে অনেক আদম ব্যবসায়ী আছে। আপনি যে একজন বিখ্যাত আদম ব্যবসায়ী, আমি নাম বলতে চান এই মুহূর্তে, যিনি দুদকের তালিকার মধ্যে আছেন, তার প্রতিষ্ঠান সম্পর্কে আমরা দেখেছি যে সৌদি আরবে যদি 100 জন লোকের অর্ডার তার কাছে থাকতো, তিনি 2000 লোকের কাছ থেকে টাকা নিয়ে বসে থাকতেন। আমরা একটু আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহর সঙ্গে কথা বলে আসি। তিনি সম্প্রতি থাইল্যান্ড ঘুরে এসেছেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী মামুন আব্দুল্লাহ। মামুন, আপনি সম্প্রতি থাইল্যান্ড ঘুরে এসেছেন এবং সেখানকার অবস্থা দেখে এসেছেন। আমাদেরকে জানান যে ওইখানে বাংলাদেশি অভিবাসী, যারা অবৈধ অভিবাসী, কেউ আটকা পড়ে আছে, এমন কারোর সঙ্গে কথা হয়েছে আপনার? কিসের প্রলোভনে তারা ওখানে গিয়েছেন? আপনি ঠিকই বলেছেন যে প্রলোভনটা অন্যরকম। আমরা সাধারণত যেটা আলোচনা হচ্ছিল যে সেখানে বলা হচ্ছিল এক সময় মানুষ বিদেশে মানুষ পাঠানোর জন্য দালাল ছিল, দালাল একজন, আমরা চিনতাম দালালকে। এখন সমুদ্রপথে যেসব লোক যাচ্ছে তাদের তাদের দালাল বহু, অসংখ্য। ধরুন যে ঢাকার একজন লোক যাবে সমুদ্রপথে অবৈধভাবে, তাকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আনার জন্য একজন দালাল আছে, তারপর তার দায়িত্ব শেষ। আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য আরেকজন দালাল আছে, তার দায়িত্ব ওখানে শেষ। এই যে মধ্যস্বত্বভোগী যারা, মধ্যবর্তী যে লোক আছে, তারা টাকাটা নিয়ে নিচ্ছে। এরপরে কি হবে ওই লোকের সেটা জানে না। আর কক্সবাজার থেকে যিনি উপকূল থেকে সমুদ্রের পার পর্যন্ত নিয়ে যাবেন, সে একজন দালাল, সে তার টাকাটা নিয়ে তার দায়িত্ব শেষ করলো। এরপর নৌকা থেকে ছোট বোটে নিয়ে তুলে দেবে, তার একজন আছে। ছোট বোট থেকে বড় নৌকায় তুলে দেবে, বড় মাছ ধরা ট্রলারে নেবে, এরপর আরেকজন। এর পরবর্তীতে চলে গেল এক আন্তর্জাতিক একটা চক্রের হাতে, যারা, আমি বলবো যে এটি মানব পাচার নয়, এটি স্রেফ একটি অপহরণ বাণিজ্য। আপনারা জানেন থাইল্যান্ডের যে দক্ষিণাঞ্চলীয় 8টি প্রদেশের প্রায় 2000 কিলোমিটার আমি সড়ক পথে ঘুরেছি। বিভিন্ন 8টি প্রদেশে যে প্রদেশগুলোতে মানুষ পাচার হয়, সংক্লা, সাতুন, রেনাং, পাঙ্কা, ফুকেট, এইসব মিলিয়ে আমি 8টা প্রদেশে ঘুরেছি এবং মানুষজনের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি, গভর্নরের সঙ্গে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তার আগে আমি কাজ করেছি কক্সবাজার উপকূলে, মিয়ানমার উপকূলে, যেখান থেকে উৎস বলা হচ্ছে। কক্সবাজার থেকে মানুষ যাচ্ছে সমুদ্র পথে এবং তারা যাচ্ছে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায়। আসলে কতজন যেতে পারছে সেটাই বড় কথা। এখানে মূলত ব্যবসা হয়ে গেছে। এটা মূলত এখানে ব্যবসাটা হচ্ছে মিয়ানমারের লোক নিয়ে যাবে, তার সাথে কিছু বাঙালি, এটা আমরা বলবো বাই প্রোডাক্ট। মূলত যাচ্ছে মিয়ানমারের শত শত লোক, তারা রোহিঙ্গা, তাদের রাষ্ট্র তাদেরকে ত্যাগ করছে, তাদেরকে বের করে দিচ্ছে, তাদের নাগরিকত্ব দিচ্ছে না, বিভিন্নভাবে মানসিক,
শারীরিকভাবে নির্যাতন হচ্ছে। এই নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা যেতে চাচ্ছে এবং সরকারের তরফ থেকে তাদেরকে আগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে আরো আছেন সহকর্মী হাজিবুর রহমান বিলু, বগুড়া থেকে উনি যোগ দিয়েছেন। আমরা বিলুর কাছ থেকে এসে আপনার কাছে আবার যাচ্ছি। বিলু, মামুন ভাইয়ের কথা শুনছিলাম, উনি বলছেন যে রোহিঙ্গারাই মূলত টার্গেট, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশিরা যাচ্ছে। আমরা জানি বগুড়ায় বেশ কিছু পরিবারের লোকজন নিখোঁজ আছে। আপনি আমাদেরকে বগুড়ার চিত্রটা একটু বলুন, সেখানে কতজন নিখোঁজ আছে, ওই পরিবারগুলোর কি অবস্থা? কিবিয়া ভাই, মামুন ভাইয়ের সাথে আমি একমত যে আসলে বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু কিছু লোক যাচ্ছে বাংলাদেশ থেকে। আমি শুধু একটা উপজেলার কথা যদি আপনাকে বলি, যেটা বগুড়ার শিবগঞ্জ। আমি আজকে সারাদিন সেখানে তথ্য নেবার চেষ্টা করেছি। আমার হাতে তথ্য এসেছে যে ওই একটা উপজেলার 3 থেকে 4টি ইউনিয়নে এখনো 30 জন মানুষ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে 5 জনকে পাওয়া গেছে মৃত অবস্থায়, আর নিখোঁজ সংখ্যা আরও বেশি হবে বলে আমাকে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা এরকম একটা ধারণা দিয়েছেন। তাছাড়াও কিন্তু বেশ কয়েকটি উপজেলায়, বিশেষ করে দুপচাচিয়া, নন্দীগ্রামেও কিন্তু বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে এবং আবার কেউ কেউ কিন্তু ভালো চাকরিও করছে, এরকম খবরও পেয়েছি আমরা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, প্রথমে মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন এখানকার সমস্যাগুলো, না আমি একটা জিনিস দেখছি যে এত বড় একটা ঘটনা বাংলাদেশে হয়ে গেছে, তারপরেও কিন্তু ঠিক গ্রাসরুট লেভেলে, স্পেশালি আমি বগুড়ার কথা বলছি, পুলিশ কিন্তু এই দালালদের চিহ্নিত করার কোনো কাজ এখনো হাতে নেয়নি। আমি 4 থেকে 5টি মামলার তদন্তকারী কর্মকর্তাদের লক্ষ্য করেছি যে তারা কি করছেন। তারা কিন্তু মামলাটা নিয়েই বসে আছেন, আর কখনো বাদীদের ডাকছেন, কখনো আসামিদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন, কি ঠিক দালাল চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজটা কিন্তু খুব বেশি একটা নজরে আসছেন না। আমি একটু আগে পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তবে তাদের একটা উদ্যোগ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তারা চাচ্ছেন যে গ্রামের হাটবাজারগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে লোকজনকে সচেতন করার একটা চেষ্টা করছেন। এক্ষেত্রে তারা কমিউনিটি পুলিশকেও কাজে লাগাচ্ছেন এবং এটা যদি করা যায় তাহলে তাদের ধারণা যে যারা এইভাবে দালালদের মাধ্যমে যাচ্ছে বা যেসব দালাল এলাকায় চিহ্নিত আছে তাদেরকে একটা আইনের আওতায় আনতে পারবে এবং লোকজন ভুল পথে মালয়েশিয়া, থাইল্যান্ড বা অন্যান্য দেশে যাওয়া থেকে বিরত থাকবেন বলে তারা একটা ধারণা করছে। ধন্যবাদ বিলু, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতির পর আবারও ফিরে আসছি ডেডলাইন ঢাকায়, সঙ্গেই থাকুন।